সর্বভারতীয় আদলে যে ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে, ত্রিপুরাতে অনেকটা শাখার মতো তারা কাজ করছেন। সেই দলসমূহের নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। আপনাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন আমার সমবয়সীরা আছেন, অনুজরা আছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এটা 18তম লোকসভার সাধারণ নির্বাচন। আমাদের যে ধারণা, ভারতবর্ষে এই যে লোকসভার নির্বাচন, এটা অসাধারণ গুরুত্ব নিয়ে, তাৎপর্য নিয়ে আমাদের দেশের মানুষের সামনে উপস্থিত হয়েছে। কেন এই কথা বলছি? 1977 সালে যে লোকসভার নির্বাচন হয়েছিল, একে বাদ দিলে পর 52 সাল থেকে লোকসভার নির্বাচন হচ্ছে ভারতবর্ষে। আর কোন নির্বাচনে এরকম গুরুত্ব, তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়নি। জেলখানা থেকে নেতৃত্ব স্লোগান নিয়ে বেরিয়েছিলেন, দুটো স্লোগান: গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, নাগরিক স্বাধীনতা পুনঃ প্রতিষ্ঠা করতে চাই। অন্য কোনো দাবি না। অপ্রত্যাশিতভাবে 77-এর সেই নির্বাচনে এই স্লোগানে সাড়া দিয়ে ভারতবর্ষের মানুষ স্বাধীন ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে নূতন অধ্যায় সংযোজন করেছেন। তারপর থেকে গঙ্গা গোমতীর বুক দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। এবারের নির্বাচনে মূল প্রশ্নটা কি? দেশ থাকবে তো? সংবিধান থাকবে তো? গণতন্ত্র থাকবে তো? ধর্ম নিরপেক্ষতার যে মতাদর্শের ভিত্তিতে আমাদের দেশের একতা, সংহতি, সুস্থিতি এবং সার্বভৌমত্ব, এটা রক্ষা করা যাবে তো? এই মৌলিক প্রশ্নগুলো উপস্থিত হয়ে গেছে। গত 10 বছর যাবৎ আরএসএস নিয়ন্ত্রিত বিজেপির যে সরকার ভারতবর্ষে চলছে, তারা একে একে আমাদের রাষ্ট্রের, সমাজের মূল ভিত্তিগুলির বিরুদ্ধে একের পর এক আক্রমণ সংঘটিত করে চলেছে। আমাদের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বক্তব্য কি? সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা। এই সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ, পরিচালনা করতে গেলে পর সংবিধান স্বাধীন সত্তা দিয়ে ইলেকশন কমিশন তৈরি করে তার হাতে কতগুলো বিশেষ অধিকার দিয়ে গেছে। এই নির্বাচন কমিশন সরকারের কথায় চলবে না। নির্বাচনের তারিখ ঘোষণা হলে পর কি কেন্দ্র সরকার, কি রাজ্য সরকার, এগুলো কমিশনের হাতে চলে যায়।
প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়কে বাদ দিলে পর অন্য কোনো বিষয়ে তারা নাক গলাতে পারেন না। এবং এই নির্বাচন কমিশনের দায়িত্ব কি? সরকার অসরকার যারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হবে সমান অধিকার। সেখানে শাসক দলকে এক ধরনের সুযোগ, বিরোধী দলকে সুযোগ থেকে বঞ্চিত করা এটা চলবে না। খেলার মাঠ যেমন সমান থাকবে, এই নির্বাচনী সংগ্রামের যে ময়দান বড় ছোট মাঝারি শাসক অশাসক সব দলের জন্য সমান থাকবে। এই যে নির্বাচন কমিশন, এটা কি করে তৈরি হবে তারও একটা পদ্ধতি ছিল এতদিন। প্রধানমন্ত্রী ভারতবর্ষের, লোকসভার বিরোধী দলের নেতা এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান যিনি বিচারপতি, তার কোনো দলীয় পরিচয় নেই। এই তিনজন নির্বাচন কমিশনের যে তিনজন সদস্য, তার মধ্যে একজন হবেন চিফ ইলেকশন কমিশনার এবং তার সহযোগী হবেন অন্তত দুজন। তারা তালিকা ঠিক করবেন, স্বরাষ্ট্র দপ্তরে যাবে, আইন দপ্তরে যাবে, সেখান থেকে চূড়ান্ত তালিকা নির্ধারিত হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি প্রেরিত এই তালিকায় সম্মতি দিয়ে স্বাক্ষর দিয়ে ফিরিয়ে দেবেন। এই ভিত্তিতে হবে ইলেকশন কমিশন। এড়িয়ে কারোর কোনো প্রশ্ন ছিল না। বিজেপি সরকার পাল্টে দিলেন। চিফ জাস্টিসকে এই তিনজন মিলে যে তালিকা তৈরি করার কমিটিতে রাখা হয়েছিল, সেখানে চিফ জাস্টিসকে বাতিল করে দিলেন। প্রধানমন্ত্রী থাকবেন, প্রধানমন্ত্রী পছন্দ করে তার মন্ত্রিসভার একজন সদস্যকে চিফ জাস্টিসের জায়গায় অন্তর্ভুক্ত করবেন। আর বিরোধী দলের নেতা তিনজন ইলেকশন কমিশনের চেয়ারপারসন এবং অন্যান্য সদস্যদের নাম পাঠানোর ক্ষেত্রে একমত হতেই হবে, এমন তো কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে ওখানে ভিন্নমত হলে পর ভোটাভুটি হবে। তাহলে ভোট যদি হয়, প্রধানমন্ত্রীর যে প্রস্তাব, তার পছন্দের যে মন্ত্রী, তিনি তার বিরোধিতা করবেন, বিশ্বাস করেন আপনারা? তাহলে প্রধানমন্ত্রী এবং তার পছন্দের লোক দুজন, বিরোধী দলের নেতা তিনি একা, সংখ্যালঘু। তাহলে কার পছন্দের লোকরা ইলেকশন কমিশনে আসবে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রাবার স্টাম্প। আমি বলছি না, আমাদের দেশের মানুষ জানে সংবিধানের মধ্যেই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ক্ষমতার যে চৌহদ্দি এটা নির্ধারণ করা আছে। এ নিয়ে আমি প্রশ্ন তুলছি না। আপনারা দেখেছেন এবারকার এই ইলেকশন কমিশনে চেয়ারপারসন ছাড়া বাকি দুজন, একজনের জায়গা আগেই খালি হয়েছে, আরেকজন ভোটের মুখে তারিখ ঘোষণার দুদিন আগে তিনি বলছেন যে না, আমি এই দায়িত্ব পালন করব না। পত্রিকায় দিয়ে দিল তিনি অসুস্থ, শারীরিক কারণে তিনি এই দায়িত্ব পালন করতে অনাগ্রহী। তাকে যখন জিজ্ঞেস করলো সংবাদপত্রের লোকরা, বলে কে বলেছে আমি অসুস্থ? আমি যথেষ্ট সুস্থ আছি, ঠিক আছে, আমার শারীরিক দিক থেকে কোনো সমস্যা নেই। তো বলে তাহলে আপনি দায়িত্ব পালন করছেন না কেন? বলে সেটা আমার নিজস্ব ব্যাপার, সেটা আপনার কাছে বলতে আমি বাধ্য না। আমি আমার কথা বুঝেই আমি ঠিক করেছি এই দায়িত্ব আমি পালন করব না। তার কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়নি, দুটো জায়গা খালি হয়েছে। 48 ঘন্টার মধ্যে তালিকা তৈরি হলো। আমি বলছি বিরোধী দলের নেতা অধীর চৌধুরী, কংগ্রেস দলের পশ্চিমবাংলার প্রাদেশিক কমিটির সভাপতি, এখন তাকে ডেকে নিয়েছে। 24 ঘন্টা আগে দিল্লিতে গেছেন, পরদিন মিটিংয়ে বসবেন। 500 জনের নামের তালিকা দিয়েছে রাতের বেলা।
এটা লোক দেখানো। প্রধানমন্ত্রী এবং তার সঙ্গের লোক তারা আগের থেকে ঠিক করে নিয়ে এসছেন কোন দিন জন। তিনি বলছেন কালকে রাতের বেলা আমি দিল্লিতে আসলাম, আপনারা 500 জনের তালিকা দিলেন, তার বায়োডাটা তো আমার পড়তে হবে। কি কারণে 500 জনের নাম এখানে আসলো? তারা কারা? তারা আসলেই কি ভারতীয় নাকি বিদেশি কোন লোক? তার নাগরিকত্ব আছে কিনা, তার যোগ্যতা কি, কোন যোগ্যতার নিরিখে এই 500 তালিকার মধ্যে তাদের নাম অন্তর্ভুক্ত হলো? এটা তো দেখতে হবে আমাকে, চোখ বোলাতে গেলেও তো সময় লাগবে। এটা কি কথা হলো? এবং তিনি প্রতিবাদ করলেন। কে শোনে তার কথা? তারা তো আগে থেকে ঠিক করে এসছেন। এবং এই 3 জন চেয়ারপারসন তো আগেই আছেন, আগেরই পছন্দ করা লোক, বাকি 2 জন ঢুকালেন। মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন, থাকলোটা কি বাকি? এই নির্বাচন কমিশন তার যে অধিকারগুলো আছে সে অধিকারগুলো নির্ভীকভাবে প্রয়োগ করে সব দলকে সমান সুযোগ দিয়ে সমস্ত নির্বাচক মণ্ডলীকে নির্বিঘ্নে অকুতভয়ে ভোটের অধিকার প্রয়োগ করে তার পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিয়ে তিনি তার স্বাধীন সত্তা বা তার যে অস্তিত্ব সেটা তিনি রক্ষা করতে পারবেন, তার গ্যারান্টি কোথায়? এই যদি নির্বাচন কমিশন হয়। এই কথাটা আমি বললাম এই কারণে যে সংবিধান আক্রান্ত। সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ মূল কথা হচ্ছে এটা। আপনারা কি দেখছেন? আমাদের দেশে এখন এটা প্রচলিত, ভোট হচ্ছে নির্বাচনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই নির্বাচন আমাদের দেশে যে দুর্নীতি তার প্রধান উৎস, এবং তার জন্য খুব বেশি দূরে যাওয়ার তো দরকার নেই। আমরা কি দেখছি? ইলেকশন বন্ড তৈরি হলো 19 সালে, বিজেপি সরকার তৈরি হওয়ার পর পার্লামেন্টের মধ্যে বিরোধী দলগুলো বিরোধিতা করলো। আমাদের পার্টি নেতৃত্ব তারা বললেন এত দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে, কিসের ইলেকশন বন্ড? যদি যাদের টাকা আছে, পয়সা আছে, তাদের কাছ থেকে যদি টাকা নিতেই চান তাহলে ব্যবস্থা করুন সরকার। নির্বাচন নির্বিঘ্নে সংগঠিত করার জন্য নির্বাচনী ব্যয় নির্বাহের প্রশ্নে রাষ্ট্র দায়িত্ব কাঁধে তুলে নিক। এই দায়িত্ব প্রতিপালনের যে অর্থের প্রয়োজন, এই সমস্ত বড় বড় পুঁজিপতি যারা একচেটিয়া পুঁজি, যারা দেশে বিদেশে ব্যবসা করছে, দেশকে ঠকাচ্ছে, ঠিক মতো তাদের আয় থেকে সরকারকে যে অংশ দিতে হয় এটা দিচ্ছে না, বাইরে টাকা নিয়ে যাচ্ছে, বেনামিতে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছে, তাদেরকে বাধ্য করুন, তারা ওই তহবিলে টাকা দিক। আমরা চাই নির্বাচনী ব্যয় নির্বাহের দায়িত্ব রাষ্ট্র নিক এবং সব দল একই রকম ভাবে খরচা করবে, সেটা সমস্ত জিনিসটা নজরদারিতে থাকবে ইলেকশন কমিশনের। আপনারা ইলেকশন বন্ড করছেন কেন? বিরোধিতা করেছি আমরা, সংখ্যার জোরে পাশ করিয়ে নিয়েছে পার্লামেন্ট। অন্য দলগুলো বিরোধিতা করলো, গুরুত্ব দিল না। পরবর্তী সময়ে আমাদের পার্টির সাধারণ সম্পাদক পার্টির সিদ্ধান্ত মতো সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন, সময় নিল। 19 মামলা, এখন দেখা গেল আপনার 24-এর প্রথম দিকে এই মামলার শুনানি শেষ হলো। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বলল এটা অসাংবিধানিক। আমরা যাই কথা বলেছিলাম এটাই সত্য প্রমাণিত হলো। 500 পৃষ্ঠার দলিল বেরোলো, তাতে গিয়ে দেখা গেল যে হাজার হাজার কোটি টাকা, এগুলো কালো টাকাকে সাদা করার ব্যবস্থা। কিন্তু এই টাকার 48 থেকে 52% টাকা বিজেপির তহবিলে গেছে। এই টাকা দিয়ে বিজেপি কি করে? এমপি এমএলএ কেনা বেচা করে, সরকারে থেকে যখন ভোট করে বিধানসভায় টিকে থাকতে পারছে না, ভোটে পরাস্ত হয়েছে, বিরোধী দল বেশি আসন পেয়েছে, টাকার বিনিময়ে বিরোধী দল ভাঙিয়ে সেখান থেকে 2 জন 4 জন 5 জন 7 জন এমএলএ কিনে
পরাস্ত হয়েও তারাই সরকারে টিকে থাকছে, অথবা বিরোধী দল থেকে সরকারে যেতে চায় কিন্তু জিততে পারল না, সেই জায়গায় যারা সরকারে আছে তারাই বেশি সংখ্যা পেল, সেখান থেকে টাকা দিয়ে তাদের যারা জয়ী এমএলএ তাদেরকে কিনে নিয়ে সেখানে পরাস্ত হয়েও তারা সরকার তৈরি করছে। রাজ্যসভা কিছুদিন আগে ভোট হয়েছে 40-42টা আসনে। কোন কোন রাজ্যে বিজেপি যে আসন জয়ী হয়েছেন, এই আসন তাদের জয়ী হওয়ার কথা না। এটা বিধানসভার যারা সদস্যা তাদের সংখ্যার ভিত্তিতে এক একটা আসন জিততে গেলে পর কতটা ভোট পেতে হবে তার হিসেব করা আছে। সেই হিসেবে দেখা যাচ্ছে 3-4টা রাজ্যে বিজেপি নির্দিষ্ট আসনের বাইরে তারা জিততে পারে না, কিন্তু সেখানে টাকা দিয়ে অন্য দলের এমএলএদেরকে বশ করে তারা নিয়ম বহির্ভূতভাবে তাদের দলের প্রার্থীকে জিতিয়ে আনছেন। এই যে কথাগুলো বলছি, দুর্নীতির উৎস হচ্ছে নির্বাচন, এবং বিশেষ করে বিজেপি যখন সরকার আসলো গত 10 বছরে এটা আকাশচুম্বী হয়ে গেছে। এই যদি হয় তো রাষ্ট্রের ভবিষ্যৎটা কি? ধর্ম নিরপেক্ষতার কথা শুনছিলেন, জয়গোবিন্দ বলছিলেন আপনাদের কাছে, আমি বিস্তৃত বলবো না। রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। রাষ্ট্রের চোখে সব ধর্ম সমান। ধর্ম যার যার ব্যক্তিগত, চাইলে করবেন না, চাইলে করবেন না, চাইলে ধর্মান্তরিত হবেন, অন্য ধর্মে যাবেন, এতে আপনার নাগরিক অধিকার হরণ হবে না, ভোটের অধিকার হরণ হবে না। এটাই ধর্ম নিরপেক্ষতা। ধর্মের নামে দল হবে না, ধর্মের কথা বলে ভোট চাইতে পারবেন না। যদি ভোট চান, যদি জয়ী হন, প্রমাণ করতে পারলে পর জয়ী যিনি হলেন বাতিল হবেন। যাকে পরাস্ত করলেন কোর্ট ইচ্ছা করলে তাদেরকে, যিনি জিতলেন তাকে বাতিল করে, যাকে পরাস্ত করে আসলেন তাকে জয়ী ঘোষণা করতে পারেন, অথবা নতুন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার জন্য ইলেকশন কমিশনকে নির্দেশ দিতে পারেন। 52 সালের পর থেকে এরকম বহু মামলা হয়েছে, সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে। এটার উপর আঘাত আসছে। বিজেপি তারা ধর্মকে ব্যবহার করে, ধর্মের নামে সুশ্রুতি দিয়ে মানুষকে বিভক্ত করে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। কিসের রাম মন্দির উদ্বোধন? রামের প্রাণ প্রতিষ্ঠা। রাম যদি ভগবানই হন, ভগবানের মৃত্যু আছে নাকি? তারা আবার নতুন করে কিসের প্রাণ প্রতিষ্ঠা? যারা ধর্মাবলম্বী, আমি দেখছিলাম আমাদের জয়গোবিন্দ বলছিলেন আমরা সবাই রামের অনুসারী। কে বলেছে? এটা জয়গোবিন্দ হতে পারেন, সবাই নাও হতে পারেন। সবার দায়িত্ব তো জয়গোবিন্দও নিতে পারেন না, আমিও নিতে পারি না। শুনছি বলে বলছি, জয়গোবিন্দের সামনেই। আপনি প্রধানমন্ত্রী, আপনি যে কোনো ধর্মকে মান্যতা দিতেই পারেন, উপাসনা করতেই পারেন। বাড়িতে রাষ্ট্রপতি, ধর্মাচরণের অধিকার আছে বাড়িতে, কিন্তু এই গুরুত্বপূর্ণ পদে বসে পাবলিকলি আপনি যে ধর্মের অনুসারী সেই ধর্মের আচরণ ইত্যাদি করতে গিয়ে পরোক্ষে প্রভাবিত করছেন আপনি নাগরিকদের। আপনার সেই ধর্ম যারা অনুসরণ করেন না তারা আহত হবেন, তারা ব্যথিত হবেন, তারা আক্রান্ত বোধ করবেন। ধর্ম নিরপেক্ষতা এখানে আক্রান্ত হয়। প্রধানমন্ত্রী আপনি সেটা ভাঙছেন। পার্লামেন্ট ভবন উদ্বোধন করতে গিয়ে একই কায়দা, এই পার্লামেন্টের দরকারই ছিল না আমাদের, কিন্তু প্রধানমন্ত্রীর নাম খোদাই করতে হবে। আরে আমাদের পার্লামেন্টের সদস্য কত? 543 জন সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে জিতেন, তার সঙ্গে 7 জন মনোনীত হন, 550 জন, এতে 650 জন বসতে পারে। ব্রিটিশের আমলে তৈরি করেছে, ঐতিহাসিক বাড়ি। কে বলেছে আপনাকে এটা করতে? কোন এমপিরা বলেছে? হাজার হাজার কোটি টাকা, খাবার নাই, জল নাই, কল নাই, বিদ্যুৎ নাই, সেচ নাই, ঘর নাই, বাড়ি নাই, পোশাক নাই, এগুলোর জন্য টাকা দরকার। রেশনে 2টা 3টা 4টা 5টা জিনিস অতিরিক্ত দেওয়া দরকার সরকার থেকে ভর্তুকি দিয়ে, তাহলে বাজারের দাম কমবে। এগুলোর জন্য পয়সা নাই। নরেন্দ্র মোদীর নাম খোদাই করতে হবে অপ্রয়োজনে। যে হিসাব করে নামলেন
তার কয়েক গুণ বেশি। এখনো এই বাড়ি সম্পূর্ণ হয়নি, এই বাড়ি উদ্বোধন করতে গেলেন সম্পূর্ণ হিন্দু ধর্মের মত নিয়ে। তাহলে আমাদের ভারতবর্ষে আমাদের যারা এমপি তাদের মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন, শিখ আছেন, আচাই আছেন, আরো ধর্ম আছে। হিন্দু ধর্মের মধ্যেই তো কত রকম ভাগ আছে। তাহলে আপনি যেগুলি করলেন এর আগে তো কোনোদিন হয়নি, জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে এমনকি বাজপেয়ী পর্যন্ত। কি ব্যাপার, কি করছেন আপনি? দুটো ক্ষেত্রেই কে গেল? প্রধানমন্ত্রী রাম মন্দির উদ্বোধন, এই মন্দিরেও কিন্তু তৈরি হয়নি সম্পূর্ণ। হিন্দু ধর্মের যারা উপাসক ভারতবর্ষের মধ্যে, এই ধর্মের যারা পথ প্রদর্শক বলে নিজেরা দাবি করেন, তাদের মতো দুটো ভাগ হয়ে গেল। এক অংশ পরিষ্কার বলছেন মন্দিরই তো তৈরি হয়নি। মন্দির তৈরি না করে রামের আপনি প্রাণ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, কে আপনাকে অধিকার দিল? আপনি তো বেআইনি কাজ করছেন। দক্ষিণ বলবেন, দক্ষিণকে উত্তর বলবেন, কাঁঠালকে আম, আমকে কাঁঠাল। যে বিরোধিতা করবে জায়গা হবে জেলখানায়। এটাই তো ফেসিজম, এটাই তো ফেসিজম। এমনকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যে ভদ্রলোক মাথার ঘাম পায়ে ফেলেছেন এই মসজিদ ভাঙা থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে, তাকেই যুক্তি দিচ্ছে না। যদি তার দিকে ফোকাস চলে যায়, শেষে যখন উত্তরপ্রদেশের মানুষের মধ্যে, 20 কোটি মানুষের রাজ্য উত্তরপ্রদেশের মধ্যে অযোধ্যা, তাকেই বাদ দিচ্ছে। পত্রিকা উঠতে আরম্ভ করলো, শেষ পর্যন্ত শেষের 1-2 দিন আগে একটা পোস্টার ছাপা হলো, তাতে তার নাম আছে। এতে না পারতে প্রধানমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনিও বিজেপি আরএসএস, রাজ্যপাল। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে আমাদের দেশের সংখ্যালঘু অংশের মানুষ, মুসলমান অংশের মানুষ। কি খাবে, কি পড়বে, তাদের এটা বাছাই করার অধিকার নেই। তাদের ছেলে মেয়েরা বন্ধু বাছাই করার অধিকার নেই। তাদের ধর্মীয় উৎসব অনুষ্ঠান এটা করার স্বাধীনতা নাই। আপনারা দেখেছেন যারা খবর রাখেন, 2 বছর আগেও দিল্লি থেকে কলেজে পড়া ছাত্র বাজার করে ঈদের আগে বাড়িতে যাচ্ছেন, ট্রেনে উঠেছেন, যখন চিহ্নিত হলো সে একটা মুসলিম ছেলে, ঈদের সওদা করে যাচ্ছে, পিটিয়ে রক্তাক্ত করে খুন করে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কেউ ধরা পড়েছে? বাড়িতে ঢুকেছে, রান্নার মিটসেপ থেকে মাংস বের করেছে দিনের বেলা, মুরগির মাংস। বলছে না, এই তো মুরগির মাংস না, এই তো গরুর মাংস। তারা বলছে না, আমাদের বাড়িতে গরুর মাংস আমরা রান্না করি না। এদের সামনে পিটিয়ে দিনের বেলায় রক্তাক্ত করে খুন করে ফেলে দিয়ে চলে গেল। কোনো বিচারও হয়েছে? কোন দেশে আছে আমরা? কি ব্যাপার? আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে মিলে লড়াই করেনি? তারা যদি ভারতবর্ষকে নিজের দেশ বলে মনে না করতেন, পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার রাষ্ট্র হচ্ছে ভারতবর্ষ, ইন্দোনেশিয়ার পর। এরা যদি ভারতবর্ষকে নিজের রাষ্ট্র মনে না করতেন, তারা তো দেশ ভাগ হওয়ার পর পাকিস্তানেই চলে যেতে পারতেন, বাংলাদেশেই চলে যেতে পারতেন। তারা জানেনি তো। কি করছেন আপনারা? আপনাদের কি ভূমিকা ছিল? নরেন্দ্র মোদী ব্রিটিশের পায়ে তেল মেখেছেন, স্বাধীনতা সংগ্রামের পিঠে ছুরি মারিয়েছেন। আমাদের এই যে সংবিধান, এটা যখন তৈরি হয়, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আপনাদের প্রতিনিধি রাখা হয়েছিল 233-35 জনের মধ্যে। এই সংবিধানের খসড়ার বিরোধিতা করেছেন। জাতীয় পতাকা, তেরঙ্গা ঝান্ডা, এটা কোনো দলের না। হতে পারে কংগ্রেস দল, এই 3টা রং তারা নিয়েছেন, কিন্তু কংগ্রেস দলের ঝান্ডার মধ্যে সেখানে সুতা কাটার বেশি, কিন্তু আমাদের ঝান্ডার মধ্যে, জাতীয় ঝান্ডার মধ্যে চক্র। বলছে না, এই ঝান্ডা চলবে না, গৈরিক রং হতে হবে, কি আপনাদের ইচ্ছা মতো হবে। জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতবর্ষের মানুষের গর্ব, যার লেখা কবিতা তাতে সুরারোপ করে 3টা সঙ্গীত, পৃথিবীর 3টা রাষ্ট্রের জাতীয় সঙ্গীত। বলছে না, এই জাতীয় সঙ্গীত করা যাবে না। কে ঠিক করবে? আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বিভাজন তৈরি করবার জন্য। এই সঙ্গীতের মূল মন্ত্র কি? বৈচিত্র্যের মধ্যে একতা, ভিন্নতার মধ্যে সংহতি। এটাই ভারত। এই সঙ্গীত গেয়ে আমরা স্কুলে প্রার্থনা সভা করে তারপর ক্লাসে যাই।
এটাই আমাদের শিক্ষা, এর বিরোধিতা করেছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে সংবিধানটাকেই ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। কাজে মানুষ যে প্রশ্ন তুলছেন, গণতন্ত্র আক্রান্ত, ধর্মনিরপেক্ষতা আক্রান্ত, পার্লামেন্টারি সিস্টেম, শাসক দল কথা বলবে, বিরোধী দলও কথা বলবে। কোথায় নরেন্দ্র মোদীদের আমলে পার্লামেন্টের মধ্যে বিরোধীরা কথা বলতে পারছেন? আপনারা যারা খবর রাখেন তারা জানেন, সর্বশেষ স্বল্পকালীন সময়ের যে বাজেট অধিবেশন হলো, তার আগের অধিবেশনে 146 জন বিরোধী দলের এমপি লোকসভা রাজ্যসভার বের করে দিয়ে একটার পর একটা কালো আইন তারা পাশ করে নিয়েছে, যেটা ব্রিটিশের আমলে তৈরি করা। সুপ্রিম কোর্ট সেখানে প্রশ্ন তুলে বলেছে, এটা ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামকে দাবিয়ে রাখবার জন্য এই কালা কানুনগুলি তারা তৈরি করেছিল। ব্রিটিশকে আমরা তাড়িয়েছি, স্বাধীন হয়েছি, নিজেদের সংবিধান আমরা তৈরি করছি, এই আইনগুলি থাকবে কেন? কেন এগুলি বাতিল হচ্ছে না? এই আইনগুলি বাতিলের পরিবর্তে আন্দোলন, সংগ্রাম, শ্রমিক, কৃষক, কর্মচারী, ছাত্র, যুবক বেঁচে পড়তে থাকবার জন্যে তাদের যে লড়াই, অস্তিত্ব রক্ষার যে লড়াই, এই লড়াইগুলি পদদলিত করার, দাবিয়ে রাখবার জন্য, অত্যাচারীদের শাসন মানুষের বুকের উপর চাপিয়ে দেওয়ার জন্য এই আইনগুলিকে আরো শক্তিশালী করার জন্য আরো কালো বিষয় যুক্ত করেছে। তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? পার্লামেন্টে কোথায় থাকলো? কোথায় বিরোধী দল? এ কারণেই বলা হচ্ছে, এরা যদি এবারকার নির্বাচনে জিততে পারে মানুষের ভুলের সুযোগ নিয়ে, তাহলে আমাদের দেশের মধ্যে একদলীয় স্বৈরশাসন কায়েম করবে, যার মূল ভিত্তিটা হবে ফেসিবাদ। অন্য কোনো দল নাই, আমরাই একমাত্র, একমেব অদ্বিতীয়। তো দেশটা কোথায় থাকলো? লন্ড ভন্ড হয়ে যাবে। যারা এটার বিরোধিতা করছেন তাদের নেতাদের বিরুদ্ধে ইডি, এটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা নেয়। সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইন্টেলিজেন্স, অন্যায় কাজের বিরুদ্ধে তদন্ত করে দোষী নির্দোষী নির্ধারণ করে ব্যবস্থা গ্রহণ করে। ট্যাক্স আমরা দেই, এই যে দপ্তর, তারা ট্যাক্স নির্ধারণ করেন, বাজেটের মধ্যে দিয়ে পাশ করেন, যাদের ট্যাক্স দেওয়ার কথা ঠিক মতো দিচ্ছে কিনা, যদি না দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এই তিনটা দপ্তরকে ব্যবহার করছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। যারা বিরোধিতা করছেন, এবং লক্ষ্য করলে দেখবেন, বিশেষ করে এই যে ইন্ডিয়া ব্লক তৈরি হলো, তার মধ্যে যে 26টা 27টা রাজনৈতিক দল, তাদের নেতা শুধু নেতা না, নির্বাচিত রাজ্যের মুখ্যমন্ত্রী, জেলখানায় তাদেরকে নিয়ে ঢুকাবার চেষ্টা করছে। তাহলে আমাদের দেশের এই স্বাধীনতা সংগ্রামের অর্থটা কি থাকলো? এই যে কথা বলে শুরু করলাম যে অস্তিত্বই বিপন্ন হবে, এটাকে বুঝবার সুবিধার জন্য আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে বিষয়গুলি উপস্থিত করলাম। বুঝবার চেষ্টা করতে হবে। হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, উপজাতি না অনুপজাতি, এটা তো পরের প্রশ্ন। দেশটা আগে বাঁচতে হবে, দেশটাকে তাকে রক্ষা করতে হবে। দেশকে রক্ষা করতে গেলে পরে সংবিধানের অন্তর্নিহিত যে মূল বিষয়গুলো, মৌলিক বিষয়গুলো, সেগুলি তো সুরক্ষিত করতে হবে। তা নাহলে কি করে দেশ বাঁচবে? এই জায়গাটাতে এবারের নির্বাচন এটা বিশেষ গুরুত্ব, তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। যে কারণে বলছিলাম, স্বাধীনতার পর 77-এর নির্বাচনকে বাদ দিলে পর এটা হচ্ছে ভিন্ন ধরনের একটা নির্বাচন। ভয় পেয়ে গেছে আমার বন্ধু গোপাল রায় বলছিলেন, আসলেই ভয় পেয়ে গেছে। 14 নির্বাচনে যা প্রতিশ্রুতি, 19-এর নির্বাচনে কৈফিয়ত নাই। সরকারের থেকেই কিন্তু ভোট চাইছে, এটা কিন্তু নৈতিক দায়িত্ব। সরকারে আছেন, আবার সরকার আসতে চাইছেন, আপনাকে ভোট দিয়ে সরকার তৈরি করতে সাহায্য করেছি, আপনি কতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন, এগুলিতে আমরা আকৃষ্ট হয়েছি। কি করলেন, কি করলেন না, কেন করলেন না বুঝিয়ে বলুন। বলেছেন আপনাদের প্রধানমন্ত্রী 19-এর লোকসভা নির্বাচনে এই যে গার্লস স্কুলের পাশে যে মাঠ,
এটাও এই সরকার তৈরি করে না, এটা বামফ্রন্ট সরকারই তৈরি করে দিয়ে গেছে। তৈরি কি, এরা তো ধ্বংস করছে। আর পুরনো বাড়িতে রং লাগিয়ে সেখানে লাল ফিতা কাটছে। লাল ফিতা আবার কাটে না ভয়, সেখানে গৈরিক ফিতা কাটে, খুব কাটন। ওখানে বক্তৃতা করেছে 21 থেকে 22 মিনিট। কালকে আমি বলছিলাম কৈফিয়ত দিয়েছে। উনি তো কৈফিয়ত দেওয়ার প্রয়োজনই মনে করেন না। উনি মনে করেন যখনই নির্বাচন হবে নতুন নতুন কথা বলবো, আগের কথা মানুষ ভুলে গেছে, আমরাও ভুলিয়ে রাখতে চাই। কি দরকার এত কৈফিয়ত দেওয়ার? কৈফিয়তটা দেবেন কি? করেননি তো কিছু। কাজে এরকম একটা পরিস্থিতিতে বুঝতে পারছেন না, পুলওয়ামার দৌলতে 19-এর নির্বাচন কাটাতে পেরেছেন। 19-এই হেরে যেতেন যদি 42 জন সিআরপিএফ জওয়ান সন্ত্রাসবাদীদের হাতে খুন না হতো। এবং ওই সময়ে পুলওয়ামার এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাশ্মীরের যিনি রাজ্যপাল, তাকে কিন্তু নরেন্দ্র মোদীর সরকারই পাঠিয়েছে। তিনি পরবর্তী সময়ে বলেছেন এটা অ্যাভয়েড করা যেত, এই খুনের কোনো কারণ ছিল না। আমরা বলেছিলাম গাড়িতে না করে 200 কিলোমিটার দূরে যাবে, এরোপ্লেনে করে তাদের পাঠাও, যেখানটার মধ্যে সন্ত্রাসবাদীরা জড়ো হচ্ছে, তাদের মোকাবেলা করতে গেলে পরে এক্সট্রা ফোর্স লাগবে, এরোপ্লেনে করে পাঠাও। পাঠায়নি। বরং পরবর্তী সময় এই যে 42 জন খুন হলেন, তাদের দেহ কাঁধে নিয়ে সারা ভারতবর্ষে ঘুরে একটা উত্তেজনা, পাকিস্তান, মুসলমান, হিন্দু ধর্মাবলম্বীদের একটা অংশকে টেনে নেওয়া, এই সমস্ত করিডোরে আসন বাড়িয়ে, কিছু ভোট বাড়িয়ে কোনো মতে সরকার তৈরি করেছেন, রক্ষা করেছেন। এরপরের যে ভোট, বিধানসভার ভোট, লোকসভার উপনির্বাচন, কোনো বিধানসভার উপনির্বাচন, কোথাও কোথাও শহরের নগরের ভোট, এগুলি তো ফল প্রত্যাশা মতো করতে পারেনি বিজেপি, প্রত্যাশা মতো করতে পারেনি। ফল খারাপ হয়েছে। লড়াই হচ্ছে, কৃষক লড়াই করছে, ক্ষেতমজুর লড়াই করছে, শ্রমিক লড়াই করছে, বিশ্ববিদ্যালয়ে কলেজে ছাত্ররা লড়াই করছেন, রাজ্যে রাজ্যে যুবকরা লড়াই করছেন, মায়েরা বোনেরা লড়াই করছেন, কলে কারখানায় ধর্মঘট হচ্ছেন, শিক্ষক, ক্যাডারি কর্মচারী, ব্যাংকের কর্মচারী, বিমার কর্মচারী লড়াই করছেন, কৃষকের আন্দোলন শ্রমিকরা সমর্থন করছেন, শ্রমিকের আন্দোলন কৃষকরা সমর্থন করছেন, শ্রমিক কৃষক মিলে যুক্ত দাবি সনদ তৈরি করে একসাথে লড়াই করছেন, ভারত বন্ধ হচ্ছেন। এগুলো দেখে বুঝতে পারছেন এই যে জোট, ইন্ডিয়া ব্লক, এটা সহজ ব্লক না। তৃতীয়বারের জন্য জয় হাসিল করা এত সহজ হবে না, এত সহজ হবে না। ভীত সন্ত্রস্ত হয়ে ইন্ডিয়া ব্লকের বিরুদ্ধে কুৎসা, রটনা এবং আক্রমণ, যেটা আমি উল্লেখ করার চেষ্টা করলাম, এই উভয় দিক থেকে এটা করছেন। তারা কিন্তু এখনো 543 আসনের প্রার্থীর নাম ঘোষণা করতে পারেননি। রাত 2:30, 3টা, 4টা পর্যন্ত মিটিং করতে হচ্ছে দিল্লিতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। এটা এই না 27 পার্টি, তাদের মধ্যে আসন সমঝোতা করতে গিয়ে সমস্যা হচ্ছে। এটা তো শাসক দল বিজেপি, প্রধানমন্ত্রীর বাইরে কথা বলার ক্ষমতা কার আছে? পারছেন না তো। এই কথাগুলো আমি সংক্ষেপে উল্লেখ করলাম। আমি আমার কথা শেষ করার আগে যেটা বলবো, এই পরিস্থিতিতে এটা আওয়াজ উঠেছে দেশ রক্ষার জন্য, সংবিধান রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, ধর্মনিরপেক্ষতার যে মতাদর্শ তাকে রক্ষার জন্য, এবং এগুলিকে রক্ষা না করে কাজ, খাদ্য, আয়, উপার্জন, বাড়ি ঘর, পানীয় জল, সেচ, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, যেগুলো দল মত নির্বিশেষে সমস্ত অংশের মানুষের প্রয়োজন, এগুলোর নিশ্চয়তা আদায় করা যাবে না। এগুলোর জন্য যদি আমরা লড়াই করি, আমাদের গণতান্ত্রিক অধিকারই তো হরণ করে নিচ্ছে, সংবিধানই তো চুরমার করে দিচ্ছে, আমরা এই লড়াইটা করবো কি করে? তাই একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তাই আওয়াজ উঠেছে, পরাস্ত করো বিজেপিকে। গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সংজাত, ধর্মনিরপেক্ষের আদর্শে অনুপ্রাণিত, জনমুখী, একটা ন্যূনতম মানুষের জীবনের মৌলিক জ্বলন্ত সমস্যাগুলো সুরা সমাধানের জন্য কর্মসূচি হাতে নিয়ে যে বিকল্প সরকার দিল্লিতে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, না হলে ভারতবর্ষকে বাঁচানো যাবে না। এটা যে পাননি তো
জিনিসের দাম আপনি বাজারে গেলে পরে আপনি বিজেপির লোক বললে পরে দোকানদার কম দামে আপনাকে দেয়? রেশনে গেলে আপনাকে তার থেকে কম দামে রেশনের জিনিস দেয়? দেয় না তো। গাড়িতে উঠলে পর আমি বিজেপি, ত্রিপুরায় সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, আমার থেকে ভাড়া কম নেবে, খাতির করবে, নামিয়ে দেবে। আপনি বাইরে গিয়ে আপনার ক্ষমতা দেখান, ভাড়া তো আপনাকে দিতে হইবে সমান। জিজ্ঞেস করছি কাজে এই যে বিষয়গুলো আমরা বলছি ইন্ডিয়া ব্লকের তরফ থেকে ভারতবর্ষের সাধারণ মানুষের স্বার্থে বিজেপির মধ্যে ছোট্ট একটা অংশ যারা লুটে পুটে খাচ্ছে তাদের বাদ দিলে পর বড় অংশ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব, এদের স্বার্থ এর সাথে যুক্ত। তারাও ভাবতে শুরু করেছে, প্রকাশ করতে পারেন না, আক্রান্ত হয়ে যাবে। কাজে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের যেটা আবেদন, গত বিধানসভা নির্বাচনে রাধাপুর আরকেপুর বিধানসভা কেন্দ্রের লোকরা এখানে সবচেয়ে বেশি আছেন। এখানে যারা আছেন আমার তো বিশ্বাস আপনাদের মধ্যে অর্ধেকের বেশি ভোটই দিতে পারবেন, বেরোতেই পারেন না। পোলিং এজেন্ট দেওয়া যায়, পিটি এজেন্টকে বের করে দিয়েছে। বাক্স সিল করে গাড়িতে তুলবেন, যেখানে রাখবে স্ট্রং রুম পর্যন্ত যাবেন। কোথায় স্ট্রং রুম, বাড়িতে কি করে ফিরবেন সেটার কোনো দিশা নাই। তাহলে এই 39 ভোট এটা সবটা বিজেপির ভোট না, জবরদস্তির ভোট আছে 15 থেকে 17, 18 ভাগ। তাহলে ভোট কত? বিশ্বাসঘাতকতা গোপনে গোপনে না করতো। বিশ্বাসঘাতক বলছে এই কারণে, বাধ্য তো বলেছে বিজেপি বিরুদ্ধে, এ কারণে বলছে বিশ্বাসঘাতকতা। কারণ তাদের কাছে পরিষ্কার, বিজেপির পক্ষে দাঁড়িয়ে কথা বললে পর এরা ভোট পাবে না, বিজেপির বিরুদ্ধে কথা বললে পর ভোট পাবে। এবং এটা করেই ট্রাইবেল ভোট যাতে বামপন্থীদের দিকে না যায়, সিপিআইএম এর দিকে না যায়, তারা যাতে বেশি আসন না পায়, তারা যাতে সরকার তৈরি করতে না পারে, এটা আটকাবার জন্য। এবং বিজেপিকে মা দুবার এমএলএ হয়েছে, মা কংগ্রেস উপজাতির যুব সমিতির মন্ত্রী ছিলেন, ওখান থেকে এমপি হয়েছেন। গতবার আপনি কংগ্রেস দলের সভাপতি ছিলেন, আপনার বোনকে প্রার্থী করে মধ্যে একজনও পাওয়া গেল না যে ট্রাইবেল রিজার্ভ সিটে আপনাদেরই প্রতিনিধিত্ব করতে পারে। তাতে তো বোঝা যাচ্ছে আপনি আপনার বাবার ভূমিকায় সন্তুষ্ট না, মায়ের ভূমিকায় সন্তুষ্ট না। কারণ নিজেই তো দাঁড়াতে পারতেন, দাঁড়ালেন না কেন? কাপ বাধা দিয়েছে। আর কি মাথায় আছে পরিকল্পনা কে জানে। আমি বলতে বাধ্য হচ্ছে এগুলো। কাজে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিজেপি ভয় পেয়ে গেছে, সারা দেশে যেমন ভয় পেয়েছে। এ তো খুঁটির জোরে চলে, এই খুঁটিটা উপড়ে ফেলার জন্য ভারতবর্ষের মানুষ রাজ্যে রাজ্যে কিন্তু প্রস্তুতি শুরু করেছে। এই খুঁটি উপড়ে গেলে পর এটাতে যাদের দড়ি বাঁধা আছে তারা কোন দিকে ছুটবে তারা নিজেরা কিন্তু জানে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ত্রিপুরায় বিজেপি 1 বছর আগে বিধানসভার নির্বাচনের যে ফলাফল, এই সমস্ত হিসেব তো তাদের হাতে আছে। 1 বছর আগে যে নির্বাচন হলো, এই 1 বছরের মধ্যে পরিস্থিতির উন্নতি হয়েছে, জিনিসের দাম কমেছে, বেকাররা চাকরি পেয়েছে, রেশনের জিনিস বেড়েছে, টাকার দাম বেড়েছে, মুদ্রাস্ফীতি বন্ধ হয়েছে, ভাঙা রাস্তা ঠিক হয়েছে, ভেঙে পড়া ইলেকট্রিকের পোস্ট সোজা হয়ে দাঁড়িয়েছে, পানীয় জলের কল চলে, সেচের জলের মেশিন চলে, স্কুলে মাস্টারমশাই আছে, হাসপাতালে ডাক্তার আছে, নার্স আছে, প্যারামেডিক্স আছে, বিনা পয়সা ওষুধ পাওয়া যায়। আমি এগুলি আপনাদের সামনে রাখছি। দলমত নির্বিশেষে আরো খারাপ হয়েছে, আরো নিচের দিকে যাচ্ছে। মন্ত্রীরা ব্যস্ত পূজার প্যান্ডেলের ফিতা কাটার জন্য। এখন আর কিছুদিন পরে দেখবেন শনি পূজার প্যান্ডেলও ফিতা কাটতে যাবে, আর তো কোনো কাজ নাই। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এরা বুঝতে পারছে মানুষকে যদি ঠিক মতো ভোট দিতে দেওয়া হয়, দেশের নির্বাচনে সবাইকে ভোট দিতে দেয়নি, না দেওয়ার পরেও এই কাণ্ড। আর এই লোকসভার নির্বাচন সারা দেশের যে ঢেউ উঠেছে তার মানে ঝাপটা এখানেও আসছে। এরকম পরিস্থিতিতে এরা ভয় পাচ্ছে মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ভোটের বাক্সে যায়, তাহলে যেই দাঁড়াক না কেন, প্রাক্তন বর্তমান যেই দাঁড়াক না কেন, অসুবিধায় পড়ে যাবে। বা যে ষড়যন্ত্র তারা আটবার চেষ্টা করছে, ভীত সন্ত্রস্ত, উৎসাহ
বিকৃত বক্তব্য উপস্থিত করে তাদের মতো করে রাজনীতির ব্যাখ্যা দিচ্ছেন। ত্রিপুরার মানুষ নাকি প্রথম নূতন করে গণতন্ত্রের স্বাদ পাচ্ছে। ত্রিপুরায় গণতন্ত্র ছিল না, তো গণতন্ত্র না থাকলে 18 নির্বাচনে কি করে আপনারা সরকার করলেন? তখন তো আপনারা সরকার ছিলেন না, বামফ্রন্ট সরকারে ছিল। গণতন্ত্রই যদি না থাকে আপনারা জিতলেন কি করে, সরকার তৈরি করলেন কি করে? গণতন্ত্র তো ধ্বংস জবাই করেছেন আপনারা। সরকার আসার পর পঞ্চায়েত নির্বাচন হলো না, 96% আসনে বিরোধী দলকে প্রার্থী দিতেই দিলেন না, নগরের নির্বাচন করলেন না, প্রার্থী দাঁড় করাতে দিলেন না। উদয়পুরের অভিজ্ঞতা কি উদয়পুরের মানুষ জানেন? আমি উদয়পুরের কথাই যদি বলি, লোকসভার নির্বাচন, এই যে নির্বাচনটা আমরা করতে যাচ্ছি 24-এর 19 তারিখ, ভারতবর্ষের প্রথম 52 সালের পর থেকে লোকসভার নির্বাচন হচ্ছে। কোন লোকসভার আসনে শতাধিক বুথে পুনর্নির্বাচন হয়নি, এই ত্রিপুরাতে হয়েছে বিজেপির দৌলতে। তারপরও রিগিং হয়েছে, আমরা প্রতিবাদ করেছি। 1 সপ্তাহ পূর্বাসনের ভোট পিছিয়ে দিয়েছে, রিগিং হয়েছে। আমি তো উল্লেখ করলাম প্রদ্যুৎ বাবুর বোন, তিনি কংগ্রেস দলের সভাপতি, তাকে পরাস্ত করেছে। আমরা 3 নম্বর হয়েছে, আমাদের তো বেরিয়ে হতে দেয়নি। তাহলে কি দাঁড়ালো? এডিসি নির্বাচন, অধিকাংশ জায়গায় ভোট দিতে পারবে। 23-এর বিধানসভা নির্বাচন, আপনাদের অভিজ্ঞতা উদয়পুরে। তারপরে 2টো উপনির্বাচন সোনামুড়ায়, 100 ভোটের মধ্যে 90 ভোট পাচ্ছে বিজেপি। যেখানে 1 বছর আগে ভোটে সিপিআইএম এর প্রার্থী প্রায় 5000 ভোটে জিতে তার মৃত্যুর কারণে ভোটটা হয়, ওখানে 100 ভোটের মধ্যে 90 ভোট পাচ্ছে বিজেপি। এত বড় দল হয়ে গেছে নাকি? ভারতবর্ষের কোন রাজ্যে বিজেপি পায় কোন আসনের ভোটে 90%? বলতে পারেন কেউ? আপনারা গণতন্ত্রের বড়াই করছেন, এটা আপনাদের গণতন্ত্র? এ কারণে তো মানুষ ঘৃণা করে আপনাদেরকে। এই সমস্ত আবল তাবল কথা বলে নিজেকে হাস্যস্কর করছেন, বাধ্য হচ্ছে এই কথাগুলো বলতে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের কাছে আবেদন করব, আপনার তো হারাবার আর কিছু নাই, সবই তো লুট করে নিয়ে গেছে। এখন পৈতৃক প্রাণটা বাকি আছে, এটাকে যদি রক্ষা করতে হয়, অস্তিত্ব যদি রক্ষা করতে হয়, ঘুরে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, কোমরের শক্তির উপর দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে, চোখে চোখ মুখে মুখ রেখে নিজের অধিকার প্রয়োগ করতে হবে। আর ভোট লুট হতে দেবে না, দলবদ্ধভাবে যাবেন। আমাদের প্রার্থী আশিস সাহা, হাত চিহ্নে ভোট দেবেন। এখানে কাস্তাতুরি তারা না কুদাল বেলচা, এই বিতর্কের অবকাশ নাই তো। এগুলি বলে গেছেন জয় গোবিন্দ। আমি এগুলি বলে আপনাদের ছোটখাটো করতে চাইছি না, তাকে জয়ী করতে হবে। আপনাকে যদি কেউ ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা দেয়, 23-এর নির্বাচনের মতো যেখানে বাধা দেয় ওখানে বসে যান সবাই মিলে, নারী পুরুষ নির্বিশেষে। গাড়ি ঘোড়া বন্ধ করে দিন, ইলেকশন কমিশনের লোকদের ডাকুন, তারা নাকি আছে, ভোটের দিন তাদের খুঁজে পাওয়া যায় না, যেখানে দরকার। 23-এর নির্বাচনে দেখা গেছে। এবার যদি এটা হয়, ওখানে রাস্তায় বসে থাকুন। আপনারা যারা বসে থাকবেন সোজা কথা বলবেন, আমরা যতক্ষণ ভোট দিতে না পারবো কাউকে ভোট দিতে দেব না। সবাই ভোট দেবে, আমরাও ভোট দেবো। কাজে আমাদের ভোট দেওয়াটা নিশ্চিত করার ব্যবস্থা আপনাদের করতে হবে, পুলিশকেও করতে হবে, নির্বাচন কমিশনকেও করতে হবে। পুলিশ নির্বাচন কমিশনের হাতে অবাধ ক্ষমতা প্রয়োগ করবে। এই দৃঢ়তা বলিষ্ঠতা নিয়ে ভোট কেন্দ্রে যেতে হবে, হাত চিহ্নে ভোট দিতে হবে, আশিসবাবুর জয় নিশ্চিত করতে হবে। দিল্লিতে যে বিকল্প সরকার তৈরি করার কথা আমরা বলছি, সেই সরকার তৈরি করার বাস্তব ভিত্তি আপনাদেরই ভোটের মধ্য দিয়ে সেখানে তৈরি করে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা নেবেন। আমাদের বিশ্বাস, সমস্ত প্রতিকূলতা ভয় ভীতি উপেক্ষা করেও আপনারা যারা আসছেন আমাদের কথা শুনবার জন্য, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দূর থেকে যারা শুনছেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু শুধু বক্তৃতা শুনলে হবে না, সাহস করতে হবে, ঘরটাকে ঠিক করতে হবে, বাড়িতে ভাড়াটিয়া থাকলে তাদেরকে বোঝাতে হবে, তারপর আস্তে আস্তে পাড়ার অন্যান্য পরিবারের সঙ্গে যোগাযোগ করতে হবে, তাদেরকে সঙ্গে নিতে হবে। কথা বললে দেখবেন মানুষ ফুঁসছে, ক্ষোভে বিক্ষোভে জ্বলছে, প্রকাশ করতে পারছে না। একটু যদি হাত ধরার লোক পায় সাহস করে রুখে দাঁড়াবে। কাজে আপনাকে এগোতে হবে, এই ভূমিকা নিতে হবে। এই ভূমিকা নিয়ে এগিয়ে যান। নূতন ইতিহাস তৈরির জন্য ভারতবর্ষ প্রস্তুত হচ্ছে। এই ইতিহাস তৈরির যে গৌরব,
সেই গৌরব থেকে ঐতিহ্যমণ্ডিত ত্রিপুরার মানুষের যে গণতান্ত্রিক চেতনা, তাকে যাতে এই সমস্ত স্বৈরাচারী ফেসিবাদী শক্তি ভাসিয়ে নিতে না পারে, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই গৌরবকে আপনাদের উদ্ধার করতে হবে। এটা করার ক্ষেত্রে আপনারা ভূমিকা নেবেন এই বিশ্বাস ব্যক্ত করে। আমার আগেও কথা বলেছেন একাধিক, আমাকেও আপনারা কথা বলতে দিলেন, তার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমার পরেও 2-4 জন থাকবেন বক্তা, বেশি সময় হয়তো তারা নেবেন না, তাদের কথা আপনারা শুনে এই সভাটাকে ঠিকভাবে সংগত করার ক্ষেত্রে সভাপতি মণ্ডলীকে সাহায্য করবেন। এই কথাগুলো বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন।